নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। আর আজকে আমাদের আলোচনার যে বিষয় তা হলো ক্যান্সার। ক্যান্সার হলো কার্ডিওভাস্কুলার রোগের পর বিশ্বের দ্বিতীয় এমন একটি রোগ যার কারণে বহু মানুষের মৃত্যু হয়ে থাকে প্রত্যেক বছর। এবং ভারতের ক্ষেত্রে ক্যান্সারগ্রস্ত রোগীদের বেশিরভাগই অনেক ক্ষেত্রেই কম সচেতনতা, দেরিতে রোগ নির্ণয় এবং পাশাপাশি সঠিক পরিচর্যার অভাবের কারণেই সুস্থ হতে পারে না। এবং ঠিক সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সেই বিষয়ে আরো বিশদে জানতে এই মুহূর্তে স্টুডিওয় রয়েছেন আমাদের সঙ্গে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের সিনিয়র অনকোলজিস্ট ডক্টর ইন্দ্রনীল ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেতে। ডক্টর ঘোষ, যে বিষয়ে আমি প্রথমেই জানতে চাইবো আপনার কাছে, যে মূলত আমরা দেখি যেটা যে ক্যান্সারের ক্ষেত্রে যখনই মানুষ ক্যান্সার বলে একটা রোগ শোনে বা ব্লাড ক্যান্সার বলে রোগ শোনে, তখনই কিন্তু ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেক্ষেত্রে প্রথমেই যেটা জানবো যে ব্লাড ক্যান্সার আদতে কি? ক্যান্সার হচ্ছে আমাদের শরীরেরই যে নর্মাল কোষ থাকে, সেল আমরা যেটাকে বলি, সেটাই যখন আনকন্ট্রোলড ওয়েতে বাড়তে থাকে, অর্থাৎ বডির আর কোনো কন্ট্রোল থাকছে না, সেটাই প্রথমে একটি টিউমার ফর্ম করে এবং সেই টিউমারই আস্তে আস্তে বডির অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ার একটা ক্ষমতা ধারণ করে ফেলে। অর্থাৎ এক জায়গা থেকে সেখানে বড় হয়, সেখানকার যে নর্মাল ফাংশনটাকে ডিস্টার্ব করে, তারপর বডির অন্য জায়গায় গিয়ে সেখানকার ফাংশনও ডিস্টার্ব করে এবং তার থেকেই ক্যান্সারের সৃষ্টি হয়। একেবারে। সেক্ষেত্রে আরো একটা প্রশ্ন আসে ডক্টর ঘোষ, যে সবারই মনে হয় এই প্রশ্নটা আসে, যারাই ধরুন ব্লাড ক্যান্সারে রোগগ্রস্ত হয়, সেক্ষেত্রে ব্লাড ক্যান্সার এবং তার পাশাপাশি ক্যান্সার যে, তো সেক্ষেত্রে ক্যান্সার কি বংশগত? ক্যান্সার ওভারঅল বংশগত নয়। আমাদের রোগীদের মধ্যেও বা জেনারেল যে সাধারণ মানুষের মধ্যেও একটা ধারণা আছে ক্যান্সার মানেই বংশগত। এইটা একেবারেই ঠিক নয়। কিন্তু ক্যান্সারের 5 থেকে 10% বংশগত হলেও হতে পারে। আচ্ছা। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বংশ পরম্পরায় তার হয়তো ব্রেস্ট ক্যান্সার বা ওভারির ক্যান্সার একই ফ্যামিলিতে বারবার হচ্ছে, বা অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও আছে যে একই ফ্যামিলির মধ্যে যখন বারবার হচ্ছে তখনই আমরা সেটা ক্যান্সার বংশগত ভাবতে পারি। কিন্তু 90% বা তারও বেশি ক্ষেত্রে কিন্তু ক্যান্সার বংশগত নয়। আচ্ছা, সেক্ষেত্রে ক্যান্সারের কি কি প্রকার রয়েছে? ক্যান্সার মূলত 2 প্রকার। এক হচ্ছে ব্লাড ক্যান্সার, যেটা আপনি একটু আগে বলেছিলেন। সেকেন্ড হচ্ছে সলিড টিউমার। অর্থাৎ ব্লাড ক্যান্সারকে আমরা অন্যভাবে বলি যেটা লিকুইড টিউমার, আমাদের রক্তের যে সমস্ত সেল থাকে তার মধ্যে থেকেই সৃষ্টি হয় এবং রক্তের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়। আর একটা হচ্ছে সলিড টিউমার, অর্থাৎ কোনো সলিড অর্গান, যেটা ব্রেস্ট হতে পারে, ফুসফুস হতে পারে, ওভারি হতে পারে, পাকস্থলী হতে পারে, যে কোনো অর্গান থেকে সৃষ্টি হয়। এবার যে সলিড টিউমার তারও অনেক প্রকারভেদ আছে, ব্লাড ক্যান্সার তারও অনেক প্রকারভেদ আছে, যে কোন সেল থেকে অরিজিন বা কোন অর্গান থেকে অরিজিন তার উপর এই প্রকারভেদটা করা হয়। সেক্ষেত্রে ডক্টর ঘোষ, যখন কারোর ব্লাড ক্যান্সার মনে হবে, অর্থাৎ তার রিপোর্টে আসবে, কিন্তু তার আগে সে কি করে বুঝবে যে একটা রোগ নির্ধারণের তো কিছু সিমটমসও থাকে, তো সেক্ষেত্রে সে কি করে বুঝবে তার আগে যে ক্যান্সার ঠিক যে মানে ক্যান্সারে সে রোগগ্রস্ত হয়েছে, কিভাবে সে বুঝবে? সাধারণভাবে এটাই বলা যেতে পারে, ক্যান্সার বিভিন্ন যেহেতু প্রকার রয়েছে এবং বিভিন্ন অর্গানের রয়েছে, প্রত্যেকেরই সিমটম আলাদা। কিন্তু কিছু কিছু ডেঞ্জার সাইন আছে, অর্থাৎ যেগুলো হলেই সাবধান হতে হবে। সেগুলোর মধ্যে রয়েছে হঠাৎ করে যদি কারোর ওজন কমতে শুরু করে, এবং স্পেশালি তার যা অরিজিনাল বডি ওয়েট ছিল তার থেকে 10% যদি কমে যায় 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে, সেখানে একটা সম্ভাবনা রয়েছে, যদি তার অন্য কোনো রোগ না থাকে। বা কারোর জ্বর চলছে, তার অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, কিন্তু জ্বর চলছে, তার ট্রিটমেন্টে ঠিক হচ্ছে না। বা কারোর কোনো অর্গান থেকে ব্লিডিং হচ্ছে, কাশিতে বা কফের মধ্যে রক্ত উঠছে, বা মলমূত্রের সাথে কোনো রক্ত বেরোচ্ছে, সেগুলো একটা হতে পারে। এরই রিলেটেড হচ্ছে কারোর হিমোগ্লোবিন কমে যাচ্ছে, যার আলাদা কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ অ্যানিমিয়া আমরা যেটাকে বলি। আচ্ছা। এছাড়া স্পেসিফিক অর্গান রিলেটেড হতে পারে, অর্থাৎ কারোর ব্রেস্টে কোনো মাংসপিণ্ড সে ফিল করতে পারছে, বা ফুসফুস থেকে হলে একটা কাশি চলছে অনেক দিন ধরে, যেই কাশিটা ঠিক হচ্ছে না, বা শরীরে কোনো গ্ল্যান্ড ফুলে উঠেছে, সেখানে কোনো ইনফেকশন পাওয়া যায়নি। অর্থাৎ নর্মালি আমাদের গলায় গ্ল্যান্ড হতে পারে সর্দি কাশি থেকে, সেগুলো ঠিক হয়ে যায়, কিন্তু ঠিক হচ্ছে না এবং গ্ল্যান্ড বেড়ে চলেছে। বা কোনো ব্যথা হচ্ছে, ব্যাক পেন, বয়সে অনেক সময় এমনি ব্যাক পেন হয়, কিন্তু এটা এই ব্যাক পেন ঠিক হচ্ছে না এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং রোগী যে চলাফেরা সেটা কমে যাচ্ছে, এইগুলো হচ্ছে ডেঞ্জার সাইন। সেক্ষেত্রে ক্যান্সার যে হয়েছে কোনো রোগীর, তাহলে তার জন্য কি কি পরীক্ষা আছে, মানে পার্টিকুলারলি কি কি পরীক্ষা রয়েছে?
হ্যাঁ, প্রথমেই রোগী তো আর ক্যান্সার স্পেশালিস্টের কাছে যাচ্ছে না, একদম। তিনি তার প্রাথমিক যে চিকিৎসক তার কাছেই যাবেন। যাবেন। সেখানে তার সিমটম অনুযায়ী কিছু টেস্ট করা হয়, যেমন এই যে জ্বর বা ব্লাড কমে যাওয়া, এগুলো রিলেটেড যে ইনভেস্টিগেশন, কোনো ইনফেকশন হয়েছে কিনা বা ব্লাডটা কেন কমছে। সেখানে যদি ব্লাড ক্যান্সার হয়, সেখানে সেই ব্লাডের যে প্রাথমিক পরীক্ষা তাতেই দেখা যেতে পারে তার হিমোগ্লোবিন কমছে বা হোয়াইট সেল শ্বেতকণিকা বাড়ছে, প্লেটলেট কমছে, এগুলো ইন্ডিকেশন পাওয়া যেতে পারে। কেউ যদি ব্রেস্টে একটা মাংসপিণ্ড কারো হয়, সেখান থেকে তার ম্যামোগ্রাফি এবং আলট্রাসোনোগ্রাফি এবং তার পরবর্তী স্টেপে যে বায়োপসি বা এফএনএসি টেস্ট আমরা বলি, এগুলো থ্রু দিয়ে পাওয়া যেতে পারে। কারোর যদি আনএক্সপ্লেন তার ওয়েট কমে যাচ্ছে, সেখানে আমাদের একটা নর্মাল ব্লাড টেস্টের সাথেও কোনো বডি স্ক্যান, সিটি স্ক্যান বা পেট স্ক্যান এগুলো লাগতে পারে। কারোর যদি রেকটামের, আমি উদাহরণ দিচ্ছি, অনেক সময় থাকে কনস্টিপেশন এবং যেটা মলের মধ্যে দিয়ে ব্লাড বেরোচ্ছে, আচ্ছা। সেখানে সেই ক্ষেত্রে তাদের সেই জায়গাকার এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি এগুলো করতে হবে। সো মানে ডিপেন্ডিং অন সিমটম কীরকম হবে সেরকম পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আচ্ছা, এই ক্যান্সারের জন্য কি আমাদের দেশে কোনো স্ক্রিনিং প্রোগ্রামের ব্যবস্থাও রয়েছে? স্ক্রিনিং প্রোগ্রাম আমাদের দেশে ক্যান্সারের জন্য আমি যেটা বলতে পারি যে ইনফ্যান্সিতে রয়েছে, আচ্ছা। মানে ডেভেলপ করেনি। যেটা পশ্চিমের দেশে আমরা দেখি যে ব্রেস্ট ক্যান্সারের জন্য ম্যামোগ্রাফিক স্ক্রিনিং আছে, সেখানে একটা 50 বা 60 বছরের ঊর্ধ্বে যে কোনো মহিলাদের বছর একবার করে ম্যামোগ্রাম করে দেখা হয়। কিন্তু আমাদের দেশে এই সিস্টেম নেই, বা এটা ডেভেলপ করতে গেলে যতটা ইনভেস্টমেন্ট লাগবে সেটা হয়তো এক্ষুনি ক্যান্সারের পক্ষে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ আরও অন্যান্য পাবলিক হেলথ প্রবলেম রয়েছে। কিন্তু এটা একটা পদক্ষেপ হতে পারে। সেকেন্ড হচ্ছে যে জরায়ু মুখের ক্যান্সার, সেটার জন্য স্ক্রিনিং প্রোগ্রাম করা যেতে পারে। সেটার জন্য প্যাপসমিয়ার আমরা যেটা বলি সেটা, বা এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিটেকশন টেস্ট করে এগুলো করা যেতে পারে, কিন্তু এর কোনোটাই কিন্তু নেই এই মুহূর্তে আমাদের দেশে। সে কারণে বা হয়েছে হয়তো একটা পাইলট প্রজেক্ট হিসেবে কোনো ডিস্ট্রিক্টে চালু করা হয়েছে, কিন্তু অ্যাজ আ হোল অল ওভার ইন্ডিয়া এরকম কিছু নেই। আচ্ছা, ক্যান্সারের ক্ষেত্রে তাহলে এর পরবর্তীতে, মানে যখন একটা মানুষ, সাধারণ মানুষ সে জানতে পারবেন যে সেই ক্যান্সার রোগগ্রস্ত হয়েছে, তারপরে এই সংক্রান্ত কি কি চিকিৎসা রয়েছে? ক্যান্সার মানেই আগে ধরে নেওয়া হতো যে আর কোনো চিকিৎসা বাঁচবে না নেই, বা রোগী। ক্যান্সারের নেই আনসার, এই কথাটা ছিল। কিন্তু এটা এখন অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা। ক্যান্সারের মূল 3 রকম ট্রিটমেন্ট রয়েছে। এক হচ্ছে সার্জারি, অর্থাৎ অপারেশন করে যেই টিউমার হয়েছে, মানে সলিড অর্গান যেটা আমি বললাম, সেই টিউমারটাকে বাদ দেওয়া। সেকেন্ড হচ্ছে রেডিওথেরাপি, অর্থাৎ রেডিয়েশন বা রশ্মির সাহায্যে সেই ক্যান্সারটা চিকিৎসা করা। আর থার্ড হচ্ছে সিস্টেমিক ট্রিটমেন্ট, আমরা বলি কমনলি কেমোথেরাপি বলে সাধারণ মানুষ এটাকে বুঝবেন। কিন্তু কেমোথেরাপি ছাড়াও এই সিস্টেমিক ট্রিটমেন্ট মানে কোনো ওষুধ, যেটা ইনজেকশন হতে পারে বা ট্যাবলেটও হতে পারে, সেইটার মাধ্যমে ট্রিটমেন্ট। সেই ট্রিটমেন্টটা কিন্তু সারা শরীরে কাজ করছে। সার্জারি বা রেডিওথেরাপি যেটা একটা জায়গায় ফোকাস করে হচ্ছে, এই সিস্টেমিক ট্রিটমেন্টটা সব জায়গায়। এতে কেমোথেরাপিও হতে পারে, টার্গেটেড থেরাপিও হতে পারে, ইমিউনোথেরাপিও হতে পারে। ইমিউনোথেরাপি অর্থাৎ সেটা ডাইরেক্টলি ক্যান্সারকে মারছে না, কিন্তু ক্যান্সারের এগেনস্টে যে বডির নিজের ইমিউনিটি, সেইটাকে স্ট্রং করে ক্যান্সারটাকে ট্যাকেল করার চেষ্টা করছে। ডক্টর ঘোষ, আমাদের দেশে সেক্ষেত্রে কোন ধরনের থেরাপিটা বেশি উল্লেখযোগ্যভাবে কাজ করে? আমাদের দেশে ক্যান্সার তো কোনো আলাদা ক্যান্সার নয়। আমাদের দেশে যে সারা বিশ্বে যা ক্যান্সার হয় সেগুলোই আমাদের দেশে হয়। কিছু প্রকারভেদ রয়েছে, কিছু আমাদের বেশি হয়, কিছু ওখানে কম হয়, বা কিছু আমাদের এখানে অনেক কম বয়সে হয়। কিন্তু ট্রিটমেন্ট ক্যান্সারের সব বিশ্বে একই ধরনের। হ্যাঁ, এবার রোগীর যে স্টেজ সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। কারোর যদি অনেক অ্যাডভান্স স্টেজ হয়ে থাকে, সেখানে নিশ্চয়ই অপারেশন করা যাবে না। সেখানে রেডিওথেরাপি বা কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এগুলো দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, যে কি টাইপের ক্যান্সার এবং কোথায় হয়েছে এবং কি স্টেজ, আর রোগী কতটা সুস্থ আছেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এই সবগুলো দেখে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে যারা ক্যান্সার রোগগ্রস্ত হয় তাদের জন্য কিছু নিশ্চয়ই আলাদা কোনো ডায়েট চার্টও ফলো করতে হয় তাদের? নিশ্চয়ই। ডায়েটে আমরা প্রথমেই বলবো যে ক্যান্সার হয়েছে মানেই যে একটা স্পেশাল ডায়েটে চলে যেতে হবে সেটা নয়। তারা বাড়ির নর্মাল খাবারই খাবেন। নর্মাল খাবার যে স্পেশালভাবে তার জন্য রান্না করতে হবে তার নয়। কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই আছে, কারোর যদি পাকস্থলী অপারেশন হলো, তিনি আর তো নর্মালের মতো হয়তো খেতে পারবেন না, তাকে অল্প অল্প করে বারে বারে খেতে হবে, কিন্তু বাড়িরই খাবার দেয়া হবে। কিছু ক্ষেত্রে অনেক সময় হয় যে মুখ ও গলার ক্যান্সার, সেখানে খাওয়াটা একটা সমস্যা,
সেখানে তাকে নর্মাল ডায়েট না দিয়ে তাকে লিকুইড ফুড সেটাই কতটা এনরিচমেন্ট করে সাপ্লিমেন্ট দিয়ে দিতে হবে, হ্যাঁ। বা একটা পেস্ট করে নর্মাল খাবারটাকে একটা তরলীকরণ করে সেটা যাতে দেওয়া যায় দেওয়া সেটা দেখতে হবে। এবং অনেক ক্ষেত্রে আমাদের সাপ্লিমেন্ট বিভিন্ন পাওয়া যায়, প্রোটিন এবং বিভিন্ন সাপ্লিমেন্ট থাকে, সেগুলো দিয়ে যাতে ডিউরিং ট্রিটমেন্ট চলাকালীন যাতে তাদের পোষণের ঘাটতি না হয় সেইটা আমাদের সবসময় লক্ষ্য ধ্যান রাখতে হবে। রাখতে হবে। তার পাশাপাশি আরো একটা প্রশ্ন, এটা যে একটা মানুষ সে যদি ক্যান্সার রোগী হন তাদের ক্ষেত্রে কি যোগা বা মেডিটেশন করাটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটাও দেখা গেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশেই বেশিরভাগ হয়েছে যে এগুলো পেশেন্টের জেনারেল ওয়েল বিইং অর্থাৎ সুস্থ থাকার জিনিসটা অনেকটা ইমপ্রুভ করে। অনেক সময় এই পেশেন্টদের এবং তাদের বাড়ির লোকেদেরও, শুধু পেশেন্ট নয়, একটা মানসিক একটা অস্বস্তির মধ্যে তারা থাকে যে কি ট্রিটমেন্ট হবে, কি সাইড এফেক্ট হবে, অসুখ ঠিক হবে কিনা। তা এই ক্ষেত্রে মেডিটেশন কিন্তু অনেকাংশে হেল্প করে। আর যোগাতেও যে নর্মাল বডির যে সুস্থতা সেটা মেনটেন করা যেতে পারে। তো শারীরিক ও মানসিক দুটো দিক ওয়েল বিইংটা আমরা যোগা বা মেডিটেশনের মাধ্যমে রাখতে পারি। একেবারেই ডক্টর ঘোষ আমাদের সঙ্গে এই আলোচনা করার জন্য আশা করছি আমাদের দর্শকরা যারা দেখবেন এই অনুষ্ঠানটি, অর্থাৎ ডাক্তার বলছেনই কিন্তু তারা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অবশ্যই। এবং আপনি যেভাবে বিশ্লেষণ করলেন বিষয়টির, যে ক্যান্সার হলে কি কি করতে হবে, এবং সর্বোপরি যে আপনি বললেন যেমনটা প্রথমেই আলোচনার, যে ক্যান্সার কিন্তু এখন নিরাময়যোগ্য, সেই কথাটা শুনে কিন্তু বহু মানুষ প্রথম থেকেই অনেকটা আত্মশক্তি পাবে এবং তার পাশাপাশি তারা কিন্তু বুঝতে পারবেন যে এরপর তাদের ঠিক কি করা উচিত। আমাদের এই আলোচনায় থাকার জন্য ধন্যবাদ আপনাকে ডক্টর ঘোষ। ডাক্তার বলছেন আজকের আমাদের যে অনুষ্ঠান চলছে অর্থাৎ ক্যান্সার রিলেটেড, আমাদের আজকের টপিকই কিন্তু আলোচনার বিষয়ই কিন্তু ক্যান্সার, এবং এই পর্যায়ে আমাদের যে আলোচনার বিষয় হবে তা স্পেসিফিক্যালি ব্লাড ক্যান্সার রিলেটেড, এবং তার জন্যই সেই সম্পর্কে আরো বিশদে জানতে এবং অবশ্যই সে সম্পর্কে আরো যাদের মনে যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর জানতেই আমরা আলোচনা করব। এবং অবশ্যই স্বাগত জানাবো টাটা মেডিকেল সেন্টারের সিনিয়র কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল হেমাটোলজি অ্যান্ড সেলুলার থেরাপিস্ট ডক্টর জীবন কুমার গর্গকে। ডক্টর গর্গ, আপনাকে স্বাগত জানাই আমাদের এই কলকাতা টিভির বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেতে। আপনার কাছে আমি যে প্রথম প্রশ্নটাই আনবো সেটা অবশ্যই আমাদের যারা দর্শক রয়েছেন তারাও কিন্তু একইভাবে সেই প্রশ্নটা জানতে চাইবেন যে এই যে ব্লাড ক্যান্সার সেটা কি, সেই রিলেটেড প্রশ্নই আমি আপনার কাছে জানতে চাইবো। হোয়াট ইজ ব্লাড ক্যান্সার? थैंक यू कलकत्ता टीवी अपॉर्चुनिटी देने के लिए। सो हमारे शरीर में ब्लड होता है, जो ब्लड है वो बोन मैरो के अंदर पैदा होता है। ब्लड कैंसर का मतलब है कि जो ब्लड के सेल हैं वो रैपिडली ग्रो करना स्टार्ट कर देते हैं। वो जो स्टार्ट होता है बोन मैरो के अंदर स्टार्ट होता है। बोन मैरो में जो सेल पैदा होते हैं, मेनली वाइट ब्लड सेल, वो ज़्यादा पैदा होते रहते हैं। उनको नॉर्मल जो प्रोसेस रहता है, सेल को एक स्पीड से ग्रो किया जाता है, बट जब कैंसर हो जाता है तो वो अपनी स्पीड से ग्रो करते रहते हैं और वो धीरे धीरे पूरा बॉडी में फैलते रहते हैं, जिसके कारण पेशेंट को बार बार प्रॉब्लम आता है। उसके जो नॉर्मल सेल हैं वो कम हो जाते हैं, जो अबनॉर्मल सेल हैं वो बढ़ जाते हैं। इस प्रोसेस को ब्लड कैंसर कहते हैं। सो व्हाट आर द टाइप्स ऑफ ब्लड कैंसर? सो ब्लड कैंसर को मेनली हम दो तरह से डिवाइड कर सकते हैं। एक तो एक्यूट ल्यूकीमिया, और जो बहुत फास्ट ग्रो करता है, दूसरा है क्रॉनिक ल्यूकीमिया जो स्लो ग्रो करता है। आगे एक्यूट ल्यूकीमिया को फर्दर डिवाइड कर सकते हैं डिपेंडिंग अपॉन के जो सेल है वो कौन से सेल ग्रो कर रहे हैं। अगर लिम्फोसाइट सेल ग्रो करते हैं तो उसको बोलते हैं एक्यूट लिम्फोब्लास्टिक ल्यूकीमिया। अगर माइलॉइड सेल ग्रो करते हैं उसको बोलते हैं एक्यूट माइलॉइड ल्यूकीमिया। और दूसरा टाइप का कैंसर होता है क्रॉनिक कैंसर। क्रॉनिक कैंसर में है धीरे धीरे बॉडी में सेल ग्रो करते हैं, पेशेंट को इतना पता नहीं चलता, इतने सिम्टम नहीं आते। उसको भी दो में डिवाइड किया जाता है। एक है क्रॉनिक माइलॉइड ल्यूकीमिया, उसमें माइलॉइड सेल इन्वॉल्व होते हैं। दूसरा है क्रॉनिक लिम्फोसिटिक ल्यूकीमिया, उसमें लिम्फोसाइट इन्वॉल्व होते हैं। So actually many persons have this question that is this cancer is hereditary, blood cancer is hereditary or not? आपने बहुत अच्छा क्वेश्चन पूछा। जनरली जो ब्लड कैंसर है वो हेरिडिटरी नहीं रहता। मेजॉरिटी ऑफ पेशेंट में जो कैंसर है वो हमारी जीन के अंदर कुछ चेंजेज आती हैं, जीन में म्यूटेशन होता है। वो जो जीन चेंजेज हैं वो हमारी लाइफ में आती हैं। ऐसा नहीं है कि हमारे पेरेंट्स में कुछ प्रॉब्लम था जो इनहेरिटेड होके बच्चों में आया है। वो जिसको कैंसर है उसी की जीन में चेंजेस आते हैं, जनरली हेरिडिटरी नहीं रहते। बट कुछ रेयर सिंड्रोम है जिसमें हेरिडिटरी हो सकते हैं, जैसे डाउन सिंड्रोम है, फैनकनी एनीमिया है, उसमें कैंसर जो होते हैं वो हेरिडिटरी हो सकते हैं। बट वो 1% है, 99% नॉन हेरिडिटरी है।
অবশ্যই আমাদের দর্শক যারা রয়েছেন তারা কিন্তু এই প্রশ্নটার উত্তর নিশ্চয়ই পেয়ে যাবেন যে অনেকের মনেই এই প্রশ্নটা কিন্তু প্রথম পর্যায়েই থাকে যে এই ব্লাড ক্যান্সার বা ক্যান্সার কি বংশগত, তার উত্তর নিশ্চয়ই আমাদের ডক্টর গর্গ যে উত্তরটা দিলেন তা নিশ্চয়ই তারা শুনলেন। তবে এর পরের যে প্রশ্নটায় আমি আসব সেটা হচ্ছে যে অনেকেই যারা ক্যান্সার রোগগ্রস্ত তারা প্রথমে বুঝতে পারেন না যে সত্যি এই রোগটা ক্যান্সার কিনা, এবং সে বিষয়ে আমার পরের যে প্রশ্ন থাকবে আপনার কাছে ডক্টর গর্গ, যে এই ক্যান্সারের কি কি सिम्टम्स আছে, व्हाट आर द सिम्टम्स ऑफ कैंसर? हाँ, जो सिम्टम है एक्यूट ल्यूकीमिया और क्रॉनिक ल्यूकीमिया के थोड़े सेपरेट रहते हैं। मेन सिम्टम होता है जैसे अब नॉर्मल सेल बढ़ते रहते हैं, नॉर्मल सेल कम हो जाते हैं, तो नॉर्मल सेल कम होने से हमारी हीमोग्लोबिन कम हो जाता है, WBC काउंट कम हो जाता है, तो पेशेंट को फीवर आ सकता है, उसको थकावट हो जाती है, वॉक करने में ब्रीदिंग डिफिकल्टी हो सकता है, और कुछ पेशेंट को बार बार इन्फेक्शन होते रहते हैं। मेन इन्फेक्शन है निमोनिया, बार बार निमोनिया होता है, कफ आता है, बुखार आता है, और कुछ सिम्टम आते हैं प्लेटलेट काउंट कम होने के कारण, जिसके कारण ब्लीडिंग होता है। ब्लीडिंग शुरू में तो ऐसा दिखता है कि छोटे स्किन में रेड कलर के या ब्लैक कलर के निशान आते हैं, बट किसी पेशेंट को बहुत ज़्यादा ब्लीडिंग भी हो सकता है। ब्लीडिंग जैसे खांसी किया, कफ किया, उसके अंदर ब्लीडिंग हुआ, यूरिन में ब्लीडिंग हुआ। और जो क्रॉनिक कैंसर रहता है, क्रॉनिक ल्यूकीमिया, उसमें जनरली ज़्यादातर पेशेंट को कोई सिम्टम नहीं आता है। पेशेंट रूटीन कहीं चेकअप करने जाता है, ब्लड टेस्ट किया है, उस ब्लड टेस्ट में पता चलता है कि आपको ब्लड कैंसर है, बट जनरली ज़्यादातर पेशेंट को कोई सिम्टम नहीं होता। बट किसी पेशेंट को अब्डोमेन में थोड़ा पेन हो सकता है, और वो ऐसा भी पता चलता है किसी पेशेंट को कि मेरे अब्डोमेन में कोई चीज़ फील हो रहा है जो अबनॉर्मल है। किसी पेशेंट को ऐसा लगता है कि नेक के पास या आर्म पिट में कोई स्वेलिंग आ रहा है। ये सब सिम्टम है, बट ब्लड कैंसर बगैर किसी सिम्टम के भी पता चल सकता है। অর্থাৎ নির্দিষ্ট কিছু সিমটমস আছে যার কারণে মানুষ বুঝে উঠতে পারবেন যে ক্যান্সারে তারা হয়তো রোগগ্রস্ত হয়েছে, এবং তার পাশাপাশি তারা নিশ্চয়ই যদি সেই রোগ নির্ণয় করতে পারেন তারপরেই কিন্তু তারা ডক্টরের কাছে, যে কোনো কনসালটেন্ট ডক্টরের কাছে তারা যাবেন, এবং তারপরেই তারা বুঝবেন যে সত্যি সেই রোগটি ব্লাড ক্যান্সার কি না। এরপরে যে প্রশ্ন বেশিরভাগ মানুষেরই থাকে যে এই রোগটি অর্থাৎ ব্লাড ক্যান্সার কি বাচ্চাদেরও সমানভাবে প্রভাবিত করে, অর্থাৎ ইজ দিস ক্যান্সার অর ব্লাড ক্যান্সার can affect also children's? Yeah, blood cancer can affect children also. Blood cancer generally जो acute leukemia है, मेनली acute lymphoblastic leukemia, वो बच्चों में ज़्यादा कॉमन है। मेनली 10 साल से नीचे के बच्चों में बहुत ज़्यादा कॉमन है, बट अच्छी बात ऐसा है कि उसमें रिजल्ट भी बहुत अच्छे हैं। जब ट्रीटमेंट करते हैं बहुत अच्छा रिजल्ट मिलता है। बाकी जो कैंसर है वो किसी भी एज में हो सकता है। ब्लड कैंसर बच्चों में भी हो सकता है, इवन लेस देन 1 ईयर के बच्चे में भी हो सकता है, और ओल्ड एज में भी हो सकता है। तो ऐसा कोई एज लिमिट नहीं है, बट जनरली एक्यूट लिम्फोब्लास्टिक ल्यूकीमिया बच्चों में ज़्यादा होता है, क्रॉनिक लिम्फोब्लास्टिक ल्यूकीमिया अडल्ट्स में या ओल्ड एज में ज़्यादा होता है, पर इसका कोई एज लिमिट नहीं है, किसी भी एज में हो सकता है। does it samely affect men and women? মানে অনেকেরই নিশ্চয়ই প্রশ্ন থাকবে ডক্টর গর্গ যে নারী এবং পুরুষের ক্ষেত্রে এই ব্লাড ক্যান্সারটা কিভাবে এফেক্ট করে, তো স্বাভাবিক মানে সেই প্রশ্নটা আপনার কাছে কিন্তু জানতেই চাইবো। जनरली तो ऑलमोस्ट इंसिडेंस सेम ही रहता है मेल फीमेल में। जो एक कैंसर है CLL, क्रॉनिक लिम्फोब्लास्टिक ल्यूकीमिया, CLL में क्या रहता है कि थोड़ा सा इंसिडेंस मेल्स में ज़्यादा है, बट बहुत ही कम डिफरेंस है। बट बच्चों में और अडल्ट एज में इंसिडेंस मेल और फीमेल में ऑलमोस्ट सेम है, और इंसिडेंस के ऊपर जो भी डाटा है वो सिमिलर ही दिखा रहा है। थोड़े बहुत इंसिडेंस मेल्स में ज़्यादा है, मेनली CLL का। सो व्हाट आर द ट्रीटमेंट्स ऑफ ब्लड कैंसर? ब्लड कैंसर जो एक्यूट ल्यूकीमिया है उसको तो हर पेशेंट को ट्रीटमेंट का जरूरत पड़ता है। एक्यूट ल्यूकीमिया का जो मेन ट्रीटमेंट है वो कीमोथेरेपी है। जनरली एक्यूट ल्यूकीमिया में बहुत स्ट्रॉन्ग कीमोथेरेपी दिया जाता है। इनिशियल 2-3 मंथ पेशेंट को काफ़ी साइड इफेक्ट भी होते हैं, बट कीमोथेरेपी इज़ द मेन ट्रीटमेंट। कीमोथेरेपी को छोड़ के और कोई ट्रीटमेंट इतना सक्सेसफुल नहीं है। और जो क्रॉनिक ल्यूकीमिया है, क्रॉनिक ल्यूकीमिया में 2 तरह का मेन ल्यूकीमिया है, क्रॉनिक माइलर ल्यूकीमिया और क्रॉनिक लिम्फोसिटिक ल्यूकीमिया। जो क्रॉनिक माइलर ल्यूकीमिया है उसके लिए एक न्यू ड्रग लॉन्च हुआ था इन 2001। वो ड्रग ने पूरा ट्रीटमेंट को चेंज करके रख दिया है। उससे पहले तो क्रॉनिक माइलर ल्यूकीमिया के पेशेंट को कीमोथेरेपी लेना पड़ता, ट्रांसप्लांट करना पड़ता, बट आज की डेट में वो सिर्फ एक मेडिसिन खाते हैं, जैसे इमेटिनिब, डेसैटिनिब। वो मेडिसिन लाइफ लॉन्ग चलता है और मैक्सिमम पेशेंट ठीक रहते हैं। और एक जो और कैंसर है क्रॉनिक लिम्फोसिटिक ल्यूकीमिया, उसमें जनरली पेशेंट को अगर कोई सिम्टम नहीं होता तो हम लोग कोई ट्रीटमेंट नहीं देते, जस्ट वेट एंड वॉच करते रहते हैं। जब पेशेंट को ज़्यादा प्रॉब्लम होता है तभी ट्रीटमेंट देते हैं। उसका ट्रीटमेंट भी आजकल काफ़ी सिंपल हो गया है, वो भी सिर्फ टैबलेट्स हैं। अच्छा, সো হোয়াট আর দ্য টেস্ট টু ডিটেক্ট দিস ব্লাড ক্যান্সার? মানে অবশ্যই আমাদের দর্শকরা যারা রয়েছেন তারা অবশ্যই জানতে চাইবেন যে এই রিলেটেড যে টেস্ট রয়েছে অর্থাৎ পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো ঠিক কি ডক্টর? सबसे पहला टेस्ट तो होता है हमारा CBC, जो है कंप्लीट ब्लड काउंट।
सीबीसी में ही काफ़ी पेशेंट का पता चल जाता है कि ब्लड काउंट कोई कम है, कोई ज़्यादा हो रहा है, या उसमें कोई अबनॉर्मल सेल मिल रहा है। तो वो फर्स्ट टेस्ट है जिससे कि पेशेंट को पता चलता है कि उसको कोई ब्लड का प्रॉब्लम है। उसको कंफर्म करने के लिए फिर हम एक बोन मैरो टेस्ट करते हैं। बोन मैरो में आगे कई तरह का टेस्ट किया जाता है। बोन मैरो में कैंसर का टाइप कंफर्म करने के लिए एक टेस्ट है जिसको फ्लो साइटोमेट्री कहते हैं। उससे पता चलता है एक्यूट ल्यूकीमिया है, क्रॉनिक ल्यूकीमिया है, और वो ल्यूकीमिया लिम्फोइड है या माइलोइड है। और बोन मैरो में हम कुछ जेनेटिक स्टडी भी करते हैं। जेनेटिक स्टडी हेल्प करता है कि पेशेंट का रिस्क कैटेगरी कैसा है, पेशेंट का प्रोग्नोसिस कैसा है। और कुछ जेनेटिक टेस्ट ऐसे भी हैं जिनके लिए स्पेशल मेडिसिन अवेलेबल हैं। वो मेडिसिन अगर वो जेनेटिक म्यूटेशन पॉजिटिव आता है तो वो मेडिसिन को ऐड करके उसका प्रोग्नोसिस को और भी अच्छा किया जा सकता है। तो ये जो टेस्ट है ये शुरू में डायग्नोसिस के टाइम किया जाता है, फिर पेशेंट को ट्रीटमेंट दिया जाता है। ट्रीटमेंट के बाद ये वाले टेस्ट बार बार रिपीट भी किए जाते हैं। সো হাউ কুড প্রিভেন্ট দিস ব্লাড ক্যান্সার? অবশ্যই মানে প্রত্যেকেই জানতে চাইবেন যে ক্যান্সার তো এখন বিভিন্ন মানুষের, বহু মানুষেরই হয়ে থাকে, কিন্তু কিভাবে তার প্রতিরোধ করতে পারবে সাধারণ মানুষ? अभी तक असल में कैंसर का रीजन क्या है बहुत अच्छी तरह से मेडिकल साइंस में पता नहीं है। अभी जो ब्लड कैंसर है उसका भी कोई बहुत अच्छा रीजन नहीं पता है, बट थोड़ा बहुत स्टडी है जो बोल रहा है कि कुछ केमिकल एक्सपोजर लाइक बेंजीन से हो सकता है, रेडिएशन एक्सपोजर, अगर किसी जगह पे न्यूक्लियर बम ब्लास्ट हुआ उसके जो लोग प्रभावित हुए हैं उनको कैंसर हो सकता है रेडिएशन के कारण। तो ऐसे जैसे रीजन नहीं पता तो प्रिवेंशन भी बहुत ज़्यादा नहीं है, बट मेन जो जनरल हेल्थ गाइडलाइन है वैसा प्रिवेंशन ही चाहिए कि हमें अपना रूटीन अच्छी तरह से मेंटेन करना चाहिए। अच्छा जो हेल्दी फूड है वो खाना चाहिए, वेजिटेबल ज़्यादा खाना चाहिए, वाटर इनटेक बेटर होना चाहिए, और स्मोकिंग को और रेडिएशन एक्सपोजर, केमिकल एक्सपोजर उसको प्रिवेंट करना चाहिए। बट एज सच कोई भी स्पेसिफिक प्रिवेंटिव मेजर नहीं है। The most important question, Dr. Gaur, that is it curable disease? মানে অবশ্যই প্রত্যেকেই জানতে চাইবে, যেহেতু আমি প্রথমেই যে বিষয়টা বলেছিলাম যে মানুষ কিন্তু ভীষণভাবে আতঙ্কিত হয়ে থাকে যখনই তারা শোনেন যে ব্লাড ক্যান্সারে তারা রোগগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে ইজ দিস কিউরেবল? ब्लड कैंसर अभी की डेट में क्योरेबल है, बट ब्लड कैंसर कई टाइप का है, जैसे एक्यूट ल्यूकीमिया, क्रॉनिक ल्यूकीमिया। एक्यूट ल्यूकीमिया में डिपेंड करता है कि कैंसर किस एज में आता है। अगर बच्चों में एक्यूट लिम्फोब्लास्टिक ल्यूकीमिया आता है तो 90% चांस है क्योर हो जाता है, बट अगर बच्चों में एक्यूट माइलोइड ल्यूकीमिया होता है तो 60-70% चांस है क्योर होता है। बट अडल्ट एज में ये दोनों कैंसर ही क्योर करने का इंसिडेंस जो है वो अराउंड 40-50% है। ओल्ड एज में जनरली एक्यूट ल्यूकीमिया बहुत अच्छी तरह से क्योर नहीं कर सकते, बट अराउंड 20% पेशेंट क्योर हो सकते हैं। बट जो क्रॉनिक ल्यूकीमिया है, क्रॉनिक ल्यूकीमिया जनरली क्योर नहीं होता, बट जनरली पेशेंट को मेडिसिन दे के मेडिसिन कंटिन्यू लाइफ लॉन्ग चलता है। मेजॉरिटी ऑफ पेशेंट नॉर्मल लाइफ स्पैन अपना जीते हैं और मेजर प्रॉब्लम नहीं आता है, बट यह कि मेडिसिन लाइफ लॉन्ग चलता रहता है, बट लाइफ स्पैन एज सच नॉर्मल रहता है। ওকে, থ্যাংক ইউ ডক্টর গর্গ আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য। আশা করছি আমাদের যারা দর্শক রয়েছেন তারাও বিভিন্ন যে তাদের প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর তারা পেয়েছেন, যে ব্লাড ক্যান্সার বা ক্যান্সার এই দুটো ক্যান্সারে কি আদৌ নিরাময়যোগ্য, আদৌ এখানে ভয়ের কি কোনো কারণ আছে? নিশ্চয়ই তারা সেই উত্তর পেয়েছে। ধন্যবাদ আপনাকে ডক্টর গর্গ আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য। এবং অবশ্যই তার পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানের যে শেষ বার্তা থাকবে, যে কোনো রকম যদি আপনারা রোগে আক্রান্ত হয়ে থাকেন অবশ্যই ডক্টর অর্থাৎ চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক সময়ে চিকিৎসকের কাছে যান। এবং অবশ্যই তার সঙ্গে যে বার্তা তা ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আমাদের এই ডাক্তার বলছেন তো অনুষ্ঠান রয়েছে, তবে তার পাশাপাশি অন্যান্য সব খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।